অধরা এবার বুঝতে পারল যে ও কি বলে ফেলেছে। আফনানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার, আপনি তো বুঝতে পেরেছেন যে আমি ভুল বলে ফেলেছি, তাহলে এমন করছেন কেন? আফনান এবার মুখে হাত দিয়ে হাসতে লাগল। তারপর বলল, সত্যি বলছি অধরা, যতদিন বেঁচে থাকব ততদিন এই জয়নুল সঙ্গীতের কথা অবশ্যই মনে রাখব। এটা কখনোই ভুলে যাব না। অধরা আর কোনো কথা বলল না। মাথা নিচু করে হেজাব ঠিক করতে লাগল। আর আফনানকে বলল, স্যার, আপনার আমার হেজাবের সাথে কি সমস্যা বলেন তো? যখনই আমার কাছে আসেন তখনই খুলে দেন। বিষয়টা কি বলেন তো? তুমি তো আমাকে পছন্দ করো না, কিন্তু মনে হয় তোমার হেজাব আমাকে খুব পছন্দ করে। সেজন্যই তো আমি কাছে গেলে লজ্জা পেয়ে খুলে যায়। অধরা হেজাবটা ঠিক করে বলল, কে বলেছে আমি আপনাকে পছন্দ করি না? আম্মম বলেছে কেউ। তুমি জেনে কি করবে? সে তো আমাকে সত্যি কথাই বলেছে। মোটেও না, সে আপনাকে ভুল বলেছে। আফনান এবার অধরার চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, তাহলে সত্যিটা কি অধরা? পছন্দ করো আমায়? অধরা আফনানের কণ্ঠের নেশাটা অনুভব করতে পারল, কিছুটা স্থির হয়ে বলল, স্যার, আপনি আমাকে কাজ দিয়েছেন, আমাকে নিজের একটা পরিচয় বানাতে সাহায্য করেছেন, আপনাকে কিভাবে অপছন্দ? রাত তখন 9টা। দিশাদের বাস কক্সবাজারে পৌঁছাল। দিশা বাস থেকে নামার আগে অনাকে ফোন করে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা বাসের কাছে ডেকে নেয়। একে একে গাড়ি থেকে সবাই নামতে শুরু করল। দিশা গাড়ি থেকে নেমে দেখে অনা দাঁড়িয়ে আছে। অনা এগিয়ে গেল দিশার দিকে। কি খবর দিশা? জার্নিতে কোনো প্রবলেম হয়নি তো? আরে না অনা, কোনো প্রবলেম হয়নি। অনা সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা সবাই এই হোটেলে উঠবেন। ভেতরে গিয়ে রিসিপশনে নিজের নাম বলে রুমের চাবিটা নিয়ে নিন। সবার জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। সবাই অনাকে থ্যাংক ইউ বলে হোটেলের ভেতরে চলে গেল। দিশা, আফনান কই? পরের গাড়িতে করে আসছে। পরের গাড়িতে কেন আসছে? তোর সাথে এই গাড়িতে করে এলো না কেন? আর বলিস না অনা, আসার সময় একটা কাহিনী হইছে। কাহিনী? কি কাহিনী? দিশা এবার অনাকে সব বলল। ও আচ্ছা, বুঝলাম। অধরা কই? ওকে তো দেখলাম না। ও আসবে না? দিশা এবার মনে মনে বলল, এখানেও অধরার নাম আসছে। এই অনাও না, কি এমন যে দেখেছে ওই মেয়েটার মধ্যে, সবসময় অধরা অধরা করে চিল্লায়। দূর ভালো লাগে না। একে তো ট্রিপটায় আফনানকে পাশে পেলাম না, আর এখন ওই অধরার কথা বলতে হবে। আমার জাস্ট আর ভালো লাগছে না। কি রে, কি ভাবছিস? না কিছু না। অধরা আসবে তো। পরের গাড়িতে করে আসছে। ওহ, একটু আস্তে আস্তে বলল, আফনান আর অধরা একসাথে আসছে? ভালো ভালো, এটাই ভালো হয়েছে। কি বললি? কি ভালো হয়েছে? বলছিলাম, তুই তাড়াতাড়ি এসে গেছিস, ভালো করেছিস। এখন চল হোটেলে, ফ্রেশ হয়ে নিবি। হ্যাঁ। দিশা হোটেলের দিকে হাঁটা শুরু করলে অনা দিশাকে আটকে দিয়ে বলে, কি রে, ওদিকে কই যাস? কেন হোটেলে যাচ্ছি? তুই এই হোটেলে না ওই হোটেলে থাকবি। আমি যে হোটেলটা বুক করেছি সেটাই। কেন? এই হোটেলটা কি শুধু স্টাফদের জন্য? কিন্তু আফনান তো বলেছিল আমাদের কোম্পানির হোটেল আর তোর কোম্পানির হোটেল আলাদা। তাহলে কিভাবে কি? ওরে দিশা, তেমন কিছুই না। আসলে কি বলতো, অনেকদিন হয়ে গেছে তোর সাথে ভালো করে আড্ডা দিইনি।
এই ট্রিপে জমিয়ে আড্ডা দিব। আচ্ছা, সব তো বুঝলাম, কিন্তু আফনান কোথায় থাক? দিশার কথা ভালোভাবে শেষ হতে না দিয়েই অনা বলল, আরে, আর 1 মাস পর তোর আর আফনানের বিয়ে হয়ে যাবে। তখন কি আর তোদের সাথে এরকমভাবে সময় পাব? তখন তোরা তোদের রোম্যান্স নিয়ে ব্যস্ত হয়ে পড়বি, আমাদের দিকে তো খেয়ালই করবি না। বিয়ের কথা শুনে দিশা একটু লজ্জা পেয়ে গেল। লজ্জামাখা কণ্ঠে বলল, যা, কি যে বলিস না তুই। থাক হইছে, আপনাকে আর লজ্জা পেতে হবে না। এবার চলেন। অনা দিশাকে ধরে নিয়ে ওদের হোটেলে নিয়ে আসে। দিশা ফ্রেশ হয়ে নিজের রুমে বসে ফেবুকিং করছে। এমন সময় অনা এলো। কি রে, কি করিস? না, তেমন কিছু না। তোর কি খবর বল? এই তো আছি ভালোই। আচ্ছা শোন, আফনানরা কখন আসবে রে? আমি ফ্রেশ হয়ে এসে আফনানকে কল দিয়েছিলাম, ও বলল যে ওদের আরেকটু রাত হয়ে যাবে আসতে আসতে। কেন? আরও রাত কেন হবে? 2টা বাস তো একসাথে ছাড়ছিল, তোরা আগে আগে এলি, ওদের এত লেট হচ্ছে কেন? শোন, আমাদের গাড়ি ছাড়ার 5 মিনিটের মধ্যেই আফনানের গাড়িটা ছাড়ে, কিন্তু রাস্তার মাঝখানে ওদের গাড়িটা নষ্ট হয়ে যায়, তাই ওদের একটু দেরি হচ্ছে। ও আচ্ছা, চল তাহলে ডিনারটা করে নিই। চল। অনা আর দিশা ডিনার করতে চলে গেল। রাত 10:45। আফনানরা কক্সবাজারে এসে পৌঁছাল। হোটেলের সামনে গাড়ি রাখার পর এক এক করে সবাই হোটেলে চলে গেল। অধরাও ভেতরে চলে যাচ্ছিল এমন সময় আফনান বলল, অধরা? জি বলুন। অধরা শুনছে। বলছিলাম যে, তুমি কি অনেক টায়ার্ড? মানে এখনই রুমে যাবে? কেন স্যার, আপনার কোনো কাজ আছে? হ্যাঁ মানে, না না তেমন কোনো কাজ না। ভাবছিলাম একবার একটু অনার সাথে দেখা করে আসি, ওখানকার কি অবস্থা, আর দিশার সাথেও একটু কথা বলে আসি। যাবে? জি স্যার, চলুন। অধরা আর আফনান গেল অনাদের হোটেলে। ওরা দুজনে অনার রুমে যায়। রুমের দরজায় নক করার সাথে সাথে অনা বলল, কে? আমি আফনান। দরজা খোল। অনা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেখে আফনান আর অধরা দাঁড়িয়ে আছে। আরে, তোরা কখন আসলি? এত লেট হলো তোদের? আর বলিস না, রাস্তার মধ্যে গাড়ি খারাপ হয়ে গেল তাই আসতে একটু দেরি হয়ে গেছে। এই তো কেবল আসলাম। আমাকে একটা ফোন করতিস, আমি যেতাম তোদেরকে পিক করতে। অধরা বলল, না না আপু, পিক করার কি আছে, সবাই ভালোভাবে হোটেলে পৌঁছে গেছে। ওহহ, তাহলে তো ভালো। তো আসতে কোনো অসুবিধা হয়নি তো অধরা? না না আপু, কোনো অসুবিধা হয়নি। এমন সময় অনার রুমে এলো দিশা। দিশা আফনানকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগল, আরে বেবি, তুমি কখন আসলা? আমাকে একটা ফোন করলা না কেন? অনা বলল, উহু উহু, দিশা বিয়েটা এখনো হয়নি, একটু তো দূরত্ব রাখো। হোয়াট এভার অনা। আফনান দিশার হাত সরাতে সরাতে বলল, দিশা, এই তো একটু আগেই এসে পৌঁছলাম। তোমার কি অবস্থা বলো, ভালো লাগছে এখানে? হ্যাঁ, আমার তো অনেক ভালো লাগছে, কিন্তু মনে হয় অধরার জায়গাটা ভালো লাগেনি। অনা বলল, কেন? এভাবে বলছিস কেন? দেখ না, ওর মুখটা কেমন কালো করে রেখেছে, আর আমার সাথেও এখনো কথা বলিনি। অধরা জোর করে মুখে একটা হাসি এনে দিশাকে বলল, আরে না না ম্যাডাম, এমন কিছুই না। আসলে অনেক লম্বা জার্নি করে এসেছি তো তাই একটু টায়ার্ড লাগছে। আচ্ছা আপনারা গল্প করেন, আমি একটু ফ্রেশ হয়ে নিই।
আফনান বলল, দাঁড়াও অধরা, আমিও যাব তোমার সাথে। তুমি যাবে মানে? তুমি কোথায় যাবে? কোথায় আবার? আমাদের হোটেলে। কেন? তুমি এই হোটেলে থাকবে না? আমি এই হোটেলে কেন থাকব দিশা? আমি তো ওই হোটেলটা বুক করেছি। আর এই হোটেলটা তো অনা বুক করেছে। তাহলে আমি এখানে কেন থাকব? আমিও ওই হোটেলে যাব। অনা এবার বলল, দিশা, কি বলছিস কি তুই? তোকে তো সেই সময় বললাম যে আমি তোর সাথে একটু থাকতে চাই। তাহলে? কিন্তু আমি তো আফনানের সাথে থাকতে চাই। শোন, এসব ফালতু জেদ করিস না। আর তোদের এখনও বিয়ে হয়নি। লোকে তোদেরকে এভাবে দেখলে কি বলবে সেটা একটু ভাব। লোকে কি বলবে মানে? লোকে কি বলবে সেটা আমার ভাবনার বিষয় না, অনা। আর আমি কি আফনানের সাথে ওর রুমে থাকব নাকি? আমি তো আলাদা রুমে থাকব। আফনান বলল, কিন্তু দিশা, তুমি থাকবে কোনো রুমে? মানে ওই হোটেলে আর কোনো রুম খালি নেই। ফুল হোটেল বুক হয়ে গেছে। দিশা কিছুক্ষণ ভেবে বলল, একটা কাজ করা যায়। অধরা, তুমি এই হোটেলে আমার রুমে থাকবে আর আমি ওই হোটেলে তোমার রুমে থাকব। এরকম করলেই তো হয়। অনা দিশার কথায় আপত্তি জানালে অধরা বলে, আচ্ছা ঠিক আছে। দিশা ম্যাডাম যেমনটা চাইছেন তেমনটাই হোক। আমি এই হোটেলে থাকছি। স্যার আর ম্যাডাম ওই হোটেলে গিয়ে থাকুক। অনা আপু, আপনি আর আপত্তি করেন না প্লিজ? ঠিক আছে, যা তোরা। আর অধরা, তুমি আমার সাথে আমার রুমে থাকবে। তোমাকে অন্য রুমে যেতে হবে না। ওকে? ওকে আপু। আফনান আর দিশা তাদের হোটেলে চলে গেল আর এদিকে অধরা ফ্রেশ হতে গেল। রাত তখন দুপুর 12:15। অনা বাইরে একটু হাঁটতে গেছিল। সেখান থেকে রুমে ফিরে আসার পর দেখে অধরা রুমে নেই। অধরা কোথায় গেল? একটু আগে তো রুমেই ছিল। অনা চারপাশটা খুঁজল, কয়েকজন স্টাফের কাছে জিজ্ঞাসা করল, কিন্তু কেউ কিছু বলতে পারল না। অনা অধরার কোনো খোঁজ না পেয়ে অস্থির হয়ে গেল। ফোনটা অন করে আফনানকে একটা কল দিল। আফনান ডিনার করে কেবল রুমে এলো। এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে অনা কল দিয়েছে। আফনান রুমের জানালার কাছে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করল। হ্যাঁ বল, কি হয়েছে? আফনান, অধরাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি? খুঁজে পাচ্ছিস না মানে? ও কি কোনো ছোট বাচ্চা নাকি যে হারিয়ে গেছে আর তুই ওকে খুঁজে পাচ্ছিস না? জানি না আফনান, কিছু বুঝতে পারছি না। পুরো হোটেল খুঁজলাম কিন্তু ওকে কোথাও পেলাম না। আচ্ছা দাঁড়া, আমি আসছি। আফনান ফোনটা রেখে অনার বলা কথাগুলো আবার ভাবতে লাগল। ভাবতে ভাবতে ওর চোখ গিয়ে পড়ল। আফনানের চোখ গিয়ে পড়ল সমুদ্রের ধারে বসে থাকা একটা মানুষের উপর। এত রাতে এই শীতের মধ্যে ওখানে কে বসে আছে? অধরা না তো? না না, ও এত রাতে ওখানে গিয়ে কি করবে? না জানি কোথায় চলে গেছে মেয়েটা। আচ্ছা, গিয়ে কি দেখব ওখানে কে বসে আছে? না, একবার একটু দেখে আসি। আফনান হোটেল থেকে বেরিয়ে সমুদ্রের ধারে বসে থাকা ওই মানুষটার কাছে গেল। কাছে যেতেই বুঝতে পারল মানুষটি আর কেউ না, অধরা নিজেই। অধরা, এখানে কি করছো? আরও জোরে বলল, এই মেয়ে, এখন এখানে কি করছো? কাউকে কিছু না জানিয়ে একা একা এখানে এসেছো কেন? জানো, হোটেলে অনা তোমাকে দেখতে না পেয়ে কতটা টেনশন করছিল? আমিও কত টেনশন করছিলাম জানো? অধরা, কি হলো, কিছু বলছো না যে? শুনতে পারছো না কি বলছি? এবার আফনান অধরার সামনে গিয়ে দাঁড়াল। এ কি? তুমি কাঁদছো কেন?
অধরা একদৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে আছে আর ওর চোখ দিয়ে অবিরামভাবে পানি পড়ছে। আফনান গিয়ে আস্তে করে অধরার পাশে বসল। ওর একটা হাতের উপর হাত রেখে নরম সুরে বলল, কি হয়েছে? হাতের উপর কারোর হাতের ছোঁয়া পেয়ে অধরা কেঁপে উঠল। পাশ ফিরে তাকাতেই দেখে আফনান ওর পাশে বসে আছে। অধরা আফনানকে দেখে চট করে নিজের হাত সরিয়ে ফেলল। স্যার, আপনি আপনি এখানে কি করেছেন? কখন আসলেন? কখন আসলাম? তুমি জানো না আমি কখন এসেছি? স্যার, এটা কেমন কথা? জানলে কি আর জিজ্ঞাসা করতাম? আচ্ছা বাদ দাও। এখন তুমি বলো, তুমি এত রাতে এখানে বসে কি করছো? অধরা অন্য পাশে মুখ ঘুরিয়ে আস্তে করে বলল, কিছু না। এখানে এসে কান্না করছো কেন? কান্না? কোথায় কান্না করছি স্যার? আফনান অধরার চোখের নিচ থেকে এক বিন্দু পানি আঙুলে নিয়ে অধরার সামনে ধরে বলল, এই যে, কোথায় কান্না করছো তার উত্তর। অধরা নিজের মুখে হাত দিয়ে দেখে সে সত্যিই কান্না করছে। অদ্ভুত তো, আমি কান্না করছিলাম আর আমিই জানি না। কি ভাবছিলে অধরা যে এতটা বিভোর হয়ে গেছিলে? কোনো সমস্যা? না স্যার। কি সমস্যা হবে? অধরা, তুমি যদি ভুলে গিয়ে থাকো তবে তোমাকে আরও একবার মনে করিয়ে দিই। আমি কিন্তু শুধু তোমার বশ নই, আমি তোমার ফ্রেন্ডও। আর ফ্রেন্ডকে নিজের সব কথা শেয়ার করা যায়। বলো এবার, কি হয়েছে? আসলে স্যার, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। অনেক ছোটবেলায় তাদেরকে হারিয়েছি তো তাই তাদের সাথে কাটানো সব স্মৃতিগুলো আমার ভালো করে মনে নেই। কিন্তু কিছু কিছু কথা এখনো মনে আছে। জানেন স্যার, আমার মায়ের সমুদ্র খুব ভালো লাগত। আর তাই তো আব্বুর যখন ছুটি হতো তখন আমরা এখানে চলে আসতাম। মা প্রায়ই এক কথা বলতো, সমুদ্রের এই ঢেউগুলোর নাকি অনেক শক্তি। একজন মানুষের মনের সকল কষ্ট, সব দুঃখ নিমিষেই মুছে দেওয়ার শক্তি আছে এই সমুদ্রের। এই যে ঢেউয়ের যে শব্দগুলো শুনছেন এগুলো সব প্রকৃতির বুলি। আমাদেরকে জানান দিচ্ছে যে তারা আমাদের চারপাশ ঘিরেই আছে। আজ এখানে এসে মনে হচ্ছে আমি আমার মা বাবার কাছে চলে এসেছি। এখানকার কোনো এক জায়গার বালির মাঝে মিশে আছে আমার মা বাবার স্পর্শ, মিশে আছে আমার শৈশবকালের স্মৃতি। খুব মিস করো তাদেরকে, তাই না? অধরা আর কোনো কথা বলল না, নীরবে কাঁদতে লাগল। আফনান অধরাকে জড়িয়ে ধরবে বলে হাত দুটো বাড়িয়ে দিচ্ছিল কিন্তু পরক্ষণেই কি একটা ভেবে হাতগুলো আবার নিজের কাছে নিয়ে আসল। তুমি এখানে এসেছ, ভালো কথা। কিন্তু এখন কেন আসতে গেলে? কত ঠান্ডা পড়ছে দেখছ? আর আসলে কাউকে বলে আসনি কেন? জানো অনা তোমার জন্য কত টেনশন করছিল? তাই নাকি? হ্যাঁ তাই। এবার চলো। অধরা আর আফনান হোটেলের দিকে গেল। অধরাকে ওর হোটেলে দিয়ে আফনান নিজের হোটেলে চলে গেল। এসব কিছু দিশা লক্ষ্য করল। অনা নিজের রুমে পায়চারি করছে। এমন সময় অধরা এলো রুমে। আরে আপু, আপনি ঘুমাননি? অধরা, কোথায় ছিলে তুমি? তুমি ঠিক আছো? আপু, হ্যাঁ আমি ঠিক আছি। আর আমি এই হোটেলের একটু বাইরের ছিলাম। হোটেলের বাইরে গিয়ে তুমি কি করছিলে? আর যখন গেলেই তো আমাকে একবার বলে যেতে পারলে না? জানো আমার কত টেনশন হচ্ছিল? সরি আপু। আমি আপনাকে বলেই বেরোতে চেয়েছিলাম। কিন্তু আপনাকে কোথাও খুঁজে পাইনি। তাই বলে যেতে পারিনি। আচ্ছা ঠিক আছে। আজ যা করেছ, তা করেছ। আর এমনটা করবে না। চলো এবার ঘুমাতে চলো। জি আপু। পরের দিন 31শে ডিসেম্বর। সবাই পার্টির ব্যবস্থা করতে ব্যস্ত।
কিন্তু দিশা ব্যস্ত আফনানকে নিয়ে। আফনান দিশাকে বারবার নিজের থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু দিশা লজ্জাশ্রম ভুলে আফনানের গায়ের উপরে ঢলে উঠছে। দূর থেকে অধরা এগুলো নোটিশ করছে। একসময় সুমাইয়া এসে অধরাকে বলল, অধরা, কি করো? কিছু না। গ্রেট। তাহলে চলো একটু সমুদ্রের পাড় থেকে একটু ঘুরে আসি। আচ্ছা চলো। অধরা আর সুমাইয়া গল্প করতে করতে চারপাশ ঘুরতে লাগলো। তোমাকে তো একটা কথা বলাই হয়নি অধরা। কি? পরশুদিন আমার ফুফাতো ভাইয়ের জন্মদিন ছিল। জানো, ওদের বাসায় অনেক বড় করে পার্টি হয়েছিল। জন্মদিনের কথা শুনে অধরার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। তাই নাকি? খুব ভালো। আচ্ছা শোনো সুমাইয়া, বলছি যে আসিফ তোমাকে কবে যেন প্রপোজ করেছিল? মানে, কত তারিখে? মনে আছে? হ্যাঁ মনে আছে তো। এই মাসের 21 তারিখে। ওহ, থ্যাঙ্কস। এমন সময় অধরা সামনে দিশাকে দেখতে পেল। আচ্ছা সুমাইয়া, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। কেমন? আচ্ছা ঠিক আছে। অধরা এবার দিশার কাছে গিয়ে বলল, ম্যাডাম, আপনি কি আমায় একটু সাহায্য করবেন? কি সাহায্য? ম্যাডাম, আপনি তো অনেক দিন ধরেই আফনান স্যারের সাথে আছেন। তাহলে আফনান স্যারকে তো আপনি খুব ভালোভাবেই জানেন, তাই না? দিশা মনে মনে বলল, এই অধরার আবার হঠাৎ করে কি হলো? আফনানের ব্যাপারে আবার কি জানতে চাই? ওহ, বুঝতে পেরেছি। নিশ্চয়ই জানতে চাই যে আফনানের পছন্দের কালার কি, সেই রঙের শাড়ি পরে আফনানকে ফাঁসানোর ধান্দা করছে। হ্যাঁ, সব বুঝতে পেরে গেছি। কিন্তু তুমি ভুল মানুষের কাছে সাহায্যের জন্য এসেছো অধরা। আমি তো তোমায় আফনানের পছন্দের কালার সম্পর্কে কিছুই বলবো না। কখনো না। অধরাকে বলল, হ্যাঁ চিনি তো। আমি তো ওকে সব থেকে ভালো করে চিনি। বলো, ওর ব্যাপারে কি জানতে চাও? ম্যাডাম, আপনি কি বলতে পারবেন 21শে ডিসেম্বর কার জন্মদিন? অধরার প্রশ্ন শুনে দিশা থতমত খেয়ে গেল। কি ভেবেছিল আর কি জিজ্ঞাসা করল? কি? কি বললে আবার বলো? 21শে ডিসেম্বর কার জন্মদিন? দিশা এবার ভাবতে লাগল। 21শে ডিসেম্বরের 21শে ডিসেম্বর আম্মম মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ বলুন আপু। কার জন্মদিন? আরোহীর জন্মদিন। আরোহী? হুম, আমি একদম সিউর। ওরই জন্মদিন। অধরা এবার মনে মনে ভাবল, আরোহী? এই নামটা তো একটু শোনা শোনা মনে হচ্ছে। কোথায় যেন শুনেছি। ও হ্যাঁ, ওই দিন হোটেলে আহাদ, আফনান স্যারকে কোনো এক আরোহীর ব্যাপারেই তো জিজ্ঞাসা করছিল। তার মানে সেই দিনও আরোহীর জন্মদিন ছিল। দিশাকে বলল, আচ্ছা আপু, আপনি কি বলতে পারবেন কে এই আরোহী? হ্যাঁ, অবশ্যই বলতে পারব। আরোহী হলো আফনানের। দিশা কথাটা শেষ করতে পারল না।
কারণ এরই মধ্যে দিশার একটা ফোন এলো। সরি অধরা, আর্জেন্ট কল এসেছে, আমাকে রিসিভ করতে হবে, পরে কথা বলছি। ওকে আপু। দিশা অন্য দিকে চলে গেল। কে এই আরোহী? আর এই আরোহীর সাথে স্যারের কি সম্পর্ক? আফনানের হোটেলের হলো রুমে পার্টির ব্যবস্থা করা হচ্ছে। অনা এসে পার্টির ব্যবস্থাটা দেখতে লাগলো। এমন সময় সেখানে দিশা এসে হাজির হল। অনা দিশাকে দেখে বলল, দিশা, দেখ তো সবকিছু কেমন হচ্ছে। ও প্লিজ অনা, এই ধরনের ফালতু প্রশ্ন তুই আমাকে করিস না। কারণ তুই জানিস তোর পছন্দ করা কোনো জিনিস আমার কোনো দিনও পছন্দ হবে না। অনা একটা তাচ্ছিল্যের হাসি মুখে নিয়ে বলল, দিশা, একটা কথা মনে রাখিস, তোর আর আমার পছন্দ এক না হলেও আফনান আর আমার পছন্দ কিন্তু এক। তুই ওকে বিয়ে করতে যাচ্ছিস, পারবি তো ওর সব পছন্দগুলোকে নিজের করে নিতে? শোন অনা, আমি হলাম গিয়ে এই যুগের মেয়ে, আর এই যুগের মেয়েরা ছেলেদের কোনো অভ্যাসের দাস হয়ে থাকে না। তারা ছেলেদেরকে নিজেদের দাস করে নেয়। আফনানের সাথেও ঠিক তেমনটাই হবে। ওকে আমি আমার রঙে ঠিক রাঙিয়ে নেব। কথাগুলো বলে দিশা চলে গেল। অনা মনে মনে ভাবল, না দিশা, তুই যা যা ভাবছিস তার কোনোটাই হবে না। আমি হতে দেব না। না তোর সাথে আফনানের বিয়েটা হতে দেব না, তোকে আফনানের জীবনটা নষ্ট করতে দেব। আফনানের জন্য যোগ্য মেয়ে আমি পেয়ে গেছি, যে আফনানের জীবনটা আবার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারবে। হ্যাঁ, অধরাই হবে সেই মেয়ে যার সাথে আফনানের বিয়ে হবে। অধরাকে সকাল থেকে দুইটা ছেলে ফলো করছিল। তারা হলো রাজীব আর রেহান। অনার অফিসে কাজ করে। তারা দূরে এক জায়গায় বসে অধরাকে দেখছে। হঠাৎ রাজীব বলল, সে তুই যাই বল রেহান, ওই মেয়েটা দেখতে কিন্তু জোশ। আচ্ছা, খোঁজখবর কিছু নিয়েছিস মেয়েটার ব্যাপারে? কিছু জানতে পারলি কি করে? হ্যাঁ, জানতে পেরেছি। মেয়েটার নাম অধরা। ঢাকায় থাকে। আফনান স্যারের পিয়ে। কি বলিস কি? এই মেয়েটা আফনান স্যারের পিয়ে? বাহহ, স্যারের তো ভাগ্যটা খুবই ভালো। একদিকে দিশা ম্যাডামকে পাচ্ছেন, আবার অন্যদিকে এত সুন্দর একটা পিয়ে। ইস, মেয়েটাকে যদি এক রাতের জন্য পেতাম না তাহলে জীবনটা সার্থক হয়ে যেত। কি বলিস? হ্যাঁ রে, ঠিক বলেছিস। তবে এক রাত কেন? 1 ঘন্টার জন্য পেলেও আমি নিজেকে ধন্য মনে করব। এমন সময় সেখানে দিশা এসে বলল, 1 ঘন্টা বা একটা দিন নয়, তোমরা চাইলে তার থেকেও বেশি দিন ওই মেয়েটার সাথে কাটাতে পারো। দিশাকে দেখে রাজীব আর রেহান খুব ভয় পেয়ে গেল। উঠে দাঁড়িয়ে রেহান কাপা কাপা গলায় বলল, ম্যাডাম, আপনি যা ভাবছেন তেমন কিছুই না। আমরা তো শুধু একটু মজা করছিলাম। কিন্তু আমি কোনো মজা করছি না, সত্যি বলছি। অধরাকে খুব পছন্দ হয়েছে তাই না? ওর সাথে সময় কাটানোর সুযোগ আমি তোমাদের করে দেব। শুধু তোমাদের একটা কাজ করতে হবে। রাজীব জিজ্ঞাসা করল, কি কাজ ম্যাডাম? তোমাদের কাজ শেষ হলেই মেয়েটাকে মেরে দিতে হবে। কি কি বলছেন ম্যাডাম? আমরা এটা পারবো না ম্যাডাম। কাউকে মারতে পারবো না। খুনি না আমরা। আমি জানি তোমরা খুনি নও।
কিন্তু খুনি হতে হবে। তোমরা একটু আগে অধরাকে নিয়ে যা যা বলছিলে তার একটা ভিডিও আমি রেকর্ড করেছি। এখন আমার কথা মতো যদি কাজ না করো তাহলে এই ভিডিওটা আমি পুলিশকে দেখিয়ে দেব। আর তারপর কি হবে সেটা নিশ্চয় আমার বলে দেওয়ার দরকার নেই, খুব ভালো করেই বুঝতে পারছো। রেহান বলল, মেয়েটাকে কি করে পাবো সেটা বলুন ম্যাডাম। স্মার্ট বয়। গুড। আচ্ছা তাহলে শোনো তোমাদেরকে কি করতে হবে। সন্ধ্যাবেলা অনা রুমে রেডি হচ্ছে। এমন সময় অধরা রুমে এলো। কোথায় ছিলে অধরা তুমি? পার্টি তো একটু পরেই শুরু হয়ে যাবে। আপু, আমি একটু সুমাইয়ার কাছে ছিলাম। ওকে রেডি হতে একটু হেল্প করছিলাম। ওহো, আচ্ছা ঠিক আছে। শোনো, আজ আমি তোমাকে রেডি করব। না না আপু, তার দরকার হবে না। আমি এখনই রেডি হয়ে যাচ্ছি। বেশি সময় লাগবে না। অনা একটু রেগে যাওয়ার ভান করে বলল। অধরা, আমি তোমার বশ। আর আমি যখন বলেছি যে আজ তোমাকে আমি রেডি করব, তো করবই। বুঝেছ? আচ্ছা ম্যাডাম। গুড। অধরা, আমি চাই তুমি আজ শাড়ি পরো। শাড়ি? না আপু, আমি আজ শাড়ি পরতে পারবো না। কেন? তুমি কি শাড়ি পরতে জানো না? না আপু। সেটা তো জানি। কিন্তু এত মানুষের মধ্যে এমনিতেই কেমন জানি একটা লাগছে। তার উপর শাড়ি পরলে না জানি কি হয়। আরে কিছু হবে না। এই প্রথমবার এত মানুষের মাঝে এলে তো সেজন্য একটু আনকমফর্টেবল লাগছে। ওটা পরে ঠিক হয়ে যাবে। আর চিন্তা করো না, আমি একদম ভালোভাবে তোমাকে শাড়ি পরিয়ে দেব। আচ্ছা ম্যাডাম। অনা অধরাকে রেডি করিয়ে একসাথে পার্টিতে এলো। অনা অধরাকে এক গ্লাস জুস দিয়ে বলল, অধরা, এই জুসটা আফনানকে একটু দিয়ে আসো তো। আমি দিব আপু। হ্যাঁ, তুমি দিবে। যাও এখন। না না আপু, এই অবস্থায় আমি স্যারের সামনে যেতে পারবো না। এই অবস্থায় মানে? তোমাকে দেখতে কত সুন্দর লাগছে জানো। যাও বলছি। অধরা আর কোনো কথা না বলে জুসের গ্লাসটা নিয়ে আফনানের কাছে চলে গেল। আফনান একজন গেস্টের সাথে কথা বলছে। এমন সময় পেছনে থেকে অধরা এসে বলল, স্যার, অনা আপু আপনার জন্য এই জুসটা পাঠিয়েছেন। নিন। আফনান অধরার কথা শুনে পেছনে দিকে ফিরল। কিন্তু অধরাকে দেখে সেখানেই চমকে গেল আফনান। অধরা আজ নীল শাড়ি পরেছে। পরেছে বললে একটু ভুল হবে। অনা জোর করে পরিয়েছে। নীল হল আফনানের সবথেকে পছন্দের রং। চুলগুলো বেনি করে একপাশে রাখা, আর আরেক পাশে বড় একটি লাল গোলাপ। গলায় একটি ছোট্ট লকেট আর দুই কানে দুটি বড় বড় কানের দুল। দুই হাত ভর্তি নীল কালারের রেশমি চুড়ি। চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে গোলাপি কালারের লিপস্টিক। আফনান তো অধরাকে দেখে সেখানেই একেবারে ঘায়েল হয়ে গেল।
স্যার, স্যার, স্যারও, হান হ্যাঁ, হুম, বলো। জুস। অনা ম্যাডাম পাঠিয়েছেন আপনার জন্য। নিন। অধরার হাত থেকে জুসের গ্লাস নিয়ে আফনান বলল, থ্যাঙ্কস। ওয়েলকাম। অধরা চলে গেল সেখান থেকে। এদিকে অধরাকে দেখে দিশা জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। দিশা মনে মনে ভাবল, সাজো অধরা, আরো সাজো। কারণ আজই তোমার জীবনের শেষ সাজা হবে। পার্টিটা সবাই যে যার মতো করে এনজয় করছে। অনা এবার স্টেজে উঠে মাইক নিয়ে বলল, গাইস, 12টা বাজতে এখনো 2 ঘন্টা বাকি। এই 2 ঘন্টা এমনি এমনি না কাটিয়ে দিয়ে চলো সবাই মিলে একটা গেম খেলি। আফনান বলল, গেম? কেমন গেম? গানের গেম। গেমটা আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা গান শুরু করব। সেই গানটার 2 কলি হওয়ার পরপরই আমার পাশের জন একটা নতুন গান ধরবে। সেই গানটার 2 কলি হওয়ার পরপরই তারপরের জন অন্য একটি গান ধরবে। এভাবেই চলতে থাকবে। তবে একজনের গান গাইতে গাইতে যদি আরেকজন তাড়াতাড়ি করে অন্য একটি গান না গাইতে পারে তাহলে সে এই গেম থেকে আউট হয়ে যাবে। তো যারা যারা এই গেমটা খেলতে চাও তারা তারা স্টেজে চলে এসো। কিন্তু একটা কথা মনে রেখো, গান ভাবার সময় কিন্তু 1 মিনিটেরও কম থাকবে। অনার কাছ থেকে এমন একটি গেমের বর্ণনা শুনে অনেকেই স্টেজে এলো। কিন্তু আফনান, দিশা আর অধরা এলো না। অনা আফনানের কাছে গিয়ে বলল, কি রে, তুই এখানে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা স্টেজে যা। আমি স্টেজে গিয়ে কি করব? কি করবি মানে? গান গাইবি? না রে, এখন ভালো লাগছে না। থাক। আফনান, প্লিজ যা। দেখ, তুই কোম্পানির মালিক। তুই যদি এই গেমটা না খেলিস তাহলে কি চলে বলতো? প্লিজ যা, আমার জন্য। প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে। আফনান স্টেজে চলে গেল। অনা এবার অধরার কাছে এসে বলল, তুমি আবার এখানে দাঁড়িয়ে থেকে কি করছো অধরা? যাও স্টেজে যাও, গেম খেলো। অধরা মনে মনে বলল, স্টেজে যাব? কিন্তু স্টেজে তো স্যার রয়েছেন। এখন এই গেমের মধ্যে যদি কোনো রোমান্টিক গান চলে আসে তাহলে স্যার তো আবার রোম্যান্স করতে চাইবেন। তখন স্যারের আশেপাশে থাকাটা ঠিক হবে না। না না, আমি যাব না স্টেজে। আরে, এই অধরা, তোমার সাথে কথা বলছি আমি। শুনতে পারছো? হ্যাঁ আপু। মানে বলছিলাম যে আপু, আমি না খুব একটা ভালো গান গাইতে পারি না আর বেশি একটা গানও জানি না। তাই আমি যাব না আপু। অনা এবার বেশ কড়াভাবে বলল, অধরা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি না, অর্ডার দিচ্ছি। যাও, স্টেজে যাও। অনার ধমকানি শুনে অধরা স্টেজে চলে গেল। অনা এবার দিশার কাছে এসে বলল, কি হলো দিশা? তুই খেলবি না? না রে অনা, আজ মুড নেই। হুম, যা এখন, তুই গিয়ে খেল। ওকে। খেলা শুরু হলো। কিছুক্ষণ পর। এখন গেমে শুধু 2 জন বাকি আছে, আফনান আর অধরা। এই দুজনের মধ্যে যে কোনো একজন আজ খেলাটা জিতবে। আফনান আবার গান শুরু করল, ওগো তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। তোর এক কথায় আমি রাখব হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। তোর এক কথায় আমি রাখব হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে, তোমাকে ছাড়া এ আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না। চলো না আজ এ রূপকথা, তোমাকে শোনাই, তোকে জানাতে জানাতে চাই। আমি বেঁচেছি ভালোবাসায়, মনের কোনো আপন মনে ঠিকানা বানাতে চাই। আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে, আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে, আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে, আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। আমি তোর আয়না হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। আমি তোর আয়না হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। রোদ্দুরে যায় উড়ে মন জাহাজ, আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি। বাজে কিঙ্কিনি রিনিঝিনি। তোমাকে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি। মা। অনা এবার আফনানকে বলল, আফনান, তুইও গেম থেকে আউট হয়ে গেলি আর অধরা, তুমি এই খেলাটা জিতে গেছ। সবাই অধরার জন্য হাততালি দাও। অনার কথা শুনে আফনান হাততালি দিতে দিতে অধরার দিকে তাকাল। দেখল অধরা মন খুলে হাসছে। অধরার দিকে তাকিয়ে আফনান বলল, কংগ্রাচুলেশনস অধরা। থ্যাংক ইউ স্যার। এদিকে রাইসা দিশার কাছে এসে বলল, ম্যাডাম, এসব আমি কি দেখছি? ওই অধরার জন্য আপনি হাততালি দিচ্ছেন কেন ম্যাডাম? আবার আপনি খেলতেও গেলেন না। বলুন না ম্যাডাম, আপনার মাথায় এখন কি চলছে? রাইসা, শত্রুর যখন মরার সময় এসে যায় তখন সে যা চাই সেটা তাকে দেওয়া উচিত। এই খেলাটা তো অধরা জিতে গেল, কিন্তু জীবনের খেলায় অধরা আজ হেরে যাবে। কি সব বলছেন ম্যাডাম? জিতে যাবে হেরে যাবে, কিছুই তো বুঝতে পারছি না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বুঝবে বুঝবে, সময় হলে সব বুঝতে পারবে। এখন যাও। ওকে ম্যাডাম। রাইসা চলে গেল। দিশা এবার রাজীবকে ফোন দিয়ে বলল, অধরা স্টেজ থেকে নামার কিছুক্ষণ পর ওর কাছে যাবে, আর ওকে ঠিক সেই কথাগুলো বলবে যা আমি তোমাদেরকে শিখিয়েছি। ওকে ম্যাডাম। দিশা ফোন কেটে অনার কাছে গেল আর বলল, অনা শোন। বল। অনা, আমার সাথে একটু রুমে চলতো। কেন? আসলে এই শাড়িটা অনেক ভারী, সামলাতে পারছি না আর। রুমে গিয়ে একটা হালকা শাড়ি পরব। তা যা আর গিয়ে পর। আমি কেন তোর সাথে যাব? অনা, একটু বোঝ, এত বড় একটা হোটেল, সব লোকজন এখানে রয়েছে, আর আমি কি না একা একটা রুমে ড্রেস চেঞ্জ করব? মানে বুঝতে পারছিস কি বলতে চাইছি? আচ্ছা ঠিক আছে চল। দিশা অনাকে নিয়ে ওর রুমে মানে হোটেলের ৮ম তলায় চলে গেল। স্টেজ থেকে নামার কিছুক্ষণ পর রাজীব আর রেহান এলো অধরার কাছে। রেহান কথাবার্তা শুরু করল, হাই ম্যাডাম। হ্যালো। রাজীব বলল, আপনি কি অধরা? জি। কেন বলুন তো? রেহান বলল, আসলে অনা ম্যাডাম আপনাকে হোটেলের পার্কিং লটে ডাকছেন। অনা আপু? কেন? রাজীব বলল,
তা তো ম্যাডাম জানি না। আপনাকে খুব জরুরিভাবে ডাকছেন। আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনারা কারা? রাজীব আবার বলল, আমরা অনা ম্যাডামের অফিসে কাজ করি। ওহো, আচ্ছা। রেহান অধরাকে তাড়া দিয়ে বলল, ম্যাডাম প্লিজ একটু তাড়াতাড়ি যান। অধরা চারপাশে একবার তাকিয়ে দেখল কিন্তু অনাকে কোথাও দেখতে পেল না। তাই সে রাজীব আর রেহানের কথাটা সত্যি বলে মেনে নিল। অধরা পার্কিং লটে গেল, কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না। পেছনে ফিরে তাকাতেই অধরা রাজীব আর রেহানকে দেখতে পেল। আপনারা যে বললেন অনা আপু এখানেই আছেন, কিন্তু কই? এখানে তো কেউই নেই। রাজীব বলল, নেই মানে? তুমি আমাদেরকে দেখতে পারছ না ফুলকলি? ফুলকলি? কি যা তা বলছেন? আর আমার দিকে এভাবে কেন এগুচ্ছেন? কি চান আপনারা? রেহান বলল, তোমাকে চাই ফুলকলি। বুঝলে তুমি? তোমাকে চাই আমাদের। রেহান আর রাজীব অধরার দিকে এগুতে লাগল। অধরা ওদের দিকে তাকিয়ে পেছনে সরতে লাগল, কিন্তু বেশি দূর যেতে পারল না। একটা দেয়ালের সামনেও থেমে গেল। দেখুন, আপনারা ভুল করছেন। আমার কাছে আসবেন না। যদি অনা ম্যাডাম আর আফনান স্যার আপনাদের ব্যাপারে জেনে যান তাহলে আপনাদের অবস্থা খারাপ করে দিবে। চলে যান এখান থেকে। জোরে জোরে চিৎকার করে বলল, বাঁচাও, কেউ আছো এখানে? বাঁচাও। রেহান বলল, চিল্লায় কোনো লাভ নেই সুন্দরী। ভেতরের কেউ তোমার আওয়াজ শুনতে পারবে না। সবাই গানবাজনার মধ্যে ব্যস্ত। অধরা আরো জোরে জোরে চিল্লাতে লাগল। এদিকে দিশা ওয়াশরুমে শাড়ি চেঞ্জ করছে আর অনা বেডের উপরে বসে আছে। হঠাৎ অনা কারোর চিৎকার শুনতে পেল। রুমের জানলাটা খোলার পর নিচের দিকে তাকাতেই সে অধরার সাথে রাজীব আর রেহানকে দেখতে পেল। অনা চিৎকার করে অধরাকে ডাক দিল। রুম থেকে তাড়াতাড়ি বেরোতে যাবে এমন সময় দিশা এসে বলল, কি হয়েছে অনা? অধরা একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। আমাকে এখনই যেতে হবে ওর কাছে। সমস্যা? কি সমস্যা? অনা আর কিছু বলতে পারল না। তাড়াতাড়ি নিচের দিকে চলে গেল। যেতে যেতে অনা আফনানকে ফোন করে সব বলে দিল। আর এদিকে দিশা জানালার বাইরে তাকিয়ে অধরা, রাজীব আর রেহানকে দেখতে পেল। এটা কি হয়ে গেল? আমার ঘরের জানালা দিয়ে যে পার্কিং লটটা এত ভালোভাবে দেখা যায় এটা তো আমি জানতামই না। আর এই ইডিয়েটগুলো অধরাকে এখানে কেন ধরে রেখেছে? আমি ওদেরকে বলেছিলাম অধরাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে। কিন্তু রেহান অধরার শাড়ি ধরার জন্য এক পা করে ওর দিকে এগুচ্ছে। যেই মাত্র রেহান অধরার শাড়িটা ধরতে যাবে ঠিক তখনই আফনান এসে রাজীব আর রেহানকে উড়াধুরা মারতে লাগল। প্রায় ৬-৭ মিনিট ওদেরকে মারার পর আফনান অধরার কাছে এলো। অধরা, আর ভয় পেও না। কিচ্ছু হবে না তোমার। আমি এসে গেছি তো। আফনান অধরাকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় রাজীব কোথা থেকে একটা লাঠি নিয়ে আফনানের মাথায় জোরে একটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পর পরই ওরা পালিয়ে গেল। আফনানের মাথা থেকে রক্ত পড়তে লাগল। এমন সময় অনা এসে বলল, আফনান। আফনান মাথায় হাত দিয়ে অধরার উপর পড়ে গেল। রক্ত দেখে অধরা অনেক ঘাবড়ে গেল আর কান্না করতে লাগল। স্যার, স্যার। অনা এসে বলল, আফনান। কি হয়েছে আফনান? অধরা, তুমি একটা কাজ করো, আফনানের মাথার পেছনের দিকটা খুব টাইট ভাবে ধরে রাখো, যেন বেশি রক্ত না পড়ে।
আমি এখনই গাড়ি নিয়ে আসছি। স্যার। স্যার, আপনার কিচ্ছু হবে না। কিচ্ছু না। আফনান আধো আধো গলায় বলল। অধরা। স্যার, আপনি প্লিজ এখন কিছু বলবেন না। চুপ করে থাকুন। এমন সময় আকাশে তারাবাজি ফুটতে লাগল। অবশেষে 2020 সাল এসে গেল। আকাশের তারাবাজিগুলোকে লক্ষ্য করে আফনান কাঁপা কাঁপা গলায় বলল, 1 বছর আগে ঠিক এ সময়ই আমি প্রথম দেখেছিলাম তোমায়। সেদিনও আজকের মতো পরিস্থিতি ছিল। দেখো, আজ তুমি আমার সাথে নেই, কিন্তু সেই পরিস্থিতি আজও আমার সাথে আছে। আরোহী। অনা এবার গাড়ি নিয়ে এলো। অধরা আর অনা আফনানকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তাররা আফনানকে ওটি এর মধ্যে নিয়ে গেছে। এখনো পর্যন্ত কিছু জানাননি তারা। এদিকে অধরা আফনানের বলা শেষ কথাগুলো নিয়েই শুধু ভাবছে। অনার কাছে গিয়ে বলল, আপু, আমি জানি, আমি যেটা এখন আপনার কাছে জানতে চাইব সেটা জানতে চাওয়ার ঠিক সময় এটা নয়। কিন্তু তবুও আমি জানতে চাইছি আপু। প্লিজ কিছু মনে করবেন না। কি জানতে চাও তুমি? আপু। আমাকে কি বলতে পারবেন, আরোহীকে? আরোহীর সাথে স্যারের কি সম্পর্ক? অধরার প্রশ্ন শুনে অনা একদম চুপ হয়ে গেল। কি একটা ভেবে অধরাকে বলল, বলতে পারবো। আরোহীর সাথে আফনানের খুব গভীর একটা সম্পর্ক আছে। আরোহী হল আফনানের স্ত্রী। আফনানের প্রথম স্ত্রী। অনা বলতে লাগল, আরোহীর সাথে আফনানের খুব গভীর একটা সম্পর্ক আছে। আরোহী হল আফনানের স্ত্রী। আফনানের প্রথম স্ত্রী। কি বলছেন আপনি এসব আপু? স্যারের স্ত্রী প্রথম স্ত্রী আরোহী, মানে কিভাবে কি? আরোহী হল আফনানের জীবনের একটা কালো অধ্যায়। আরোহী আফনানের জীবনে একটা অভিশাপ হয়ে এসেছিল যার রেশ এখনো ওর জীবনে আছে। আমাকে কি সেই অধ্যায়ের কথা বলা যাবে আপু? অনা মনে মনে কিছু একটা ভাবল, তারপর বলল, হ্যাঁ, বলা যাবে। অনা একটি চেয়ারে বসে পড়ল। আরোহীর ব্যাপারে কিছু বলার আগে আফনানের সম্পর্কে তোমাকে কিছু বলে নিই। তুমি তো জানো, আমি আর আফনান চাচাতো ভাইবোন। আমরা একই বয়সের হলেও আমি আফনানের থেকে 17 দিনের বড়। আমার আব্বু আফনানের আব্বুর থেকে বড় ছিলেন। আজকের এই কোম্পানিটা আমার আব্বু আর চাচা, আফনানের আব্বু, মিলে একসাথে তৈরি করেন। আফনান যখন ক্লাস 9-এ পড়ে তখন ওর আব্বু মারা যায়। তারপর থেকে আমার আব্বু একাই সবকিছু সামলাতেন। কিন্তু গত 3 বছর আগে আমার আব্বুও মারা যান। তারপর আমার চাচি মানে আফনানের আম্মু এই কোম্পানির দায়িত্ব নেন। পরবর্তীতে আমি আর আফনান লেখাপড়া কমপ্লিট করে এ কোম্পানির দায়িত্ব নিই। জানো অধরা, ছোটবেলা থেকেই আমাদের সাথে সবসময় 3 জন ফ্রেন্ড থাকত। স্কুল, কলেজ, ভার্সিটিতে আমরা 5 জন একসাথেই পড়েছি। আমরা 5 জন ছিলাম বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি ক্লোজ। আমরা 2 জন ছাড়াও আর যে 3 জন ছিল তারা হলো দিশা, আহাদ আর রায়হান। দিশা আর আহাদের সাথে তোমার পরিচয় হয়েছে, কিন্তু রায়হানকে তুমি এখনো দেখোনি। আরোহী আমাদের জীবনে আসে 2018 সালের 31শে ডিসেম্বর, অর্থাৎ আজ থেকে ঠিক 1 বছর আগে।
প্রতিবারের মতো সেবারও আমাদের অফিস থেকে একটা নিউ ইয়ার পার্টি অ্যারেঞ্জ করা হয়। তবে সেবার হয়েছিল রাঙামাটিতে। ওখানে আমি আর আফনান, দিশা, আহাদ আর রায়হানকেও ইনভাইট করি। ওরা আসেও। সেদিন রাতে আমরা 5 জন গাড়ি নিয়ে রাঙামাটি শহরটা একটু ঘুরব বলে বেরিয়েছিলাম। সময় তখন কত হবে, এই ধরো রাত 10টার মতো। আমরা গাড়ি করে অনেক জায়গায় যেতে লাগলাম। রাঙামাটির একটা বিখ্যাত কটেজ যার নাম হলো পলওয়েল পার্ক এন্ড কটেজের সামনে দিয়ে কিছু দূর যেতেই একটা মেয়ে আমাদের চোখে পড়ল। মেয়েটাকে কিছু ছেলেরা মিলে টিজ করছিল। মেয়েটাকে ওই রকম একটা বিপদে দেখে আফনান আর রায়হান মেয়েটাকে বাঁচানোর জন্য যায়। আর ওই ছেলেগুলোকে খুব ভালো মতো উত্তম মধ্যম দিয়ে ওই মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে আসে। আসলে ওই মেয়েটি আর কেউ না, আরোহী ছিল। পরে ওর কাছ থেকে জানতে পেরেছিলাম যে ও ঢাকার একটা স্কুলের টিচার। নতুন বছর উপলক্ষে ওই স্কুলের সব টিচাররা মিলে রাঙামাটিতে একটা পিকনিক করতে আসে। কিন্তু ফেরার সময় আরোহী ওদের সাথে যেতে পারেনি। ওদের গাড়িটা মিস করে ফেলেছিল। আম্মম কেন গাড়িটা মিস করেছিল সেটা বলেছিল আমাদের। ইস, একদম মনে করতে পারছি না। মনে হচ্ছে ভুলে গেছি। কোনো সমস্যা নেই আপু। তারপরে বলুন। অনা আবার বলতে শুরু করল। আরোহী কোনো উপায় না দেখে ওই রাতে আশেপাশের একটা বাস স্ট্যান্ডে যেতে লাগে, কিন্তু ওই ছেলেগুলো পথের মধ্যে ওকে আটকে দেয়। তারপর আমরা ওকে আমাদের পরিচয় দিই। ওকে বলি যে আমরাও ঢাকায় থাকি। জানো, আমি ওকে ওই রাতে অনেক অনুরোধ করে বলেছিলাম যে ওই রাতটা আমাদের সাথে হোটেলে কাটিয়ে পরের দিন সকালবেলা আমাদের সাথে ঢাকার চলে যেতে। আরোহী কোনোভাবেই রাজি হচ্ছিল না। কিন্তু আমাদের সবার তীব্র জোরাজুরিতে ও শেষে রাজি হয়ে গেল। পরের দিন সকালে আমরা ঢাকায় চলে আসি। সাথে আরোহীও। ওই দিনের পর আরও বেশ কিছুদিন আরোহীর সাথে আমাদের দেখা হয়। সময় যত যেতে লাগলো আরোহী ততই আমাদের অনেক ভালো বন্ধু হতে লাগলো। সেই সাথে আফনানের মনে বেড়ে যেতে লাগলো আরোহীর জন্য ওর ভালো লাগা, ভালোবাসা। প্রায় 1 মাস পর আফনান আমাকে জানালো যে ও আরোহীকে ভালোবেসে ফেলেছে আর ওকে বিয়ে করতে চাই। আরোহীকে আমারও খুব ভালো লেগেছিল। শান্তশিষ্ট, সুন্দর আর ভদ্র ঘরের মেয়ে ছিল। তাই আমিও আফনানকে বললাম যে ও আরোহীকে বিয়ে করতে পারে। জানো অধরা, স্কুল কলেজ ভার্সিটির সব জায়গায় আফনান কিসের জন্য ফেমাস ছিল? ওর রোমান্টিক টিপসের জন্য। যখন কেউ কোনো ভালোবাসার সমস্যায় পড়ত তখন দৌড়ে আফনানের কাছে আসত। আফনান 2 মিনিটের মধ্যে সবার প্রবলেম সলভ করে দিত। কত ছেলে মেয়ের যে ও মিল করিয়েছে তার কোনো হিসাব নেই। ওকে তো সবাই আফনান বলে কম আর রোম্যান্সের কিং বলে বেশি ডাকত। কিন্তু সেই রোম্যান্সের কিং নিজের বেলায় একদম জিরো হয়ে গেল। কোনোভাবেই বুঝতে পারছিল না যে কিভাবে আরোহীকে ওর মনের কথা বলবে। সারাদিন কেমন যেন ছটফট করত। ওর এই অবস্থা দেখে চাচির অনেক টেনশন হতে লাগলো। একদিন চাচি যখন আমাকে জিজ্ঞাসা করলেন যে কেন আফনানের এই অবস্থা, তখন আমি ওনাকে আরোহীর ব্যাপারে সব বলে দিই। আমার চাচি হলেন এক কথার মানুষ। যেটা একবার করবেন বলে ঠিক করেন সেটা অবশ্যই করেন। আমার সব কথা শোনার পর উনি ঠিক করলেন যে আরোহীর সাথেই উনি আফনানের বিয়ে দিবেন।
যেই ভাবা সেই কাজ। উনি আরোহীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান। আরোহীর বাবা মা রাজি হয়ে যান এ প্রস্তাবে। সপ্তাহ খানেক পর আফনান আর আরোহীর বিয়ে হয়ে যায়। ঘরোয়াভাবেই বিয়েটা হয়েছিল। শুধু পরিবার আর কাছের কয়েকজন রিলেটিভ ছিল সেই বিয়েতে। চাচি চেয়েছিলেন বিয়েটা ঘরোয়াভাবে করে রিসিপশনটা বড় করে করতে। বিয়ের 4 দিন পর সবাই হলে বসে আফনান আর আরোহীর রিসিপশন নিয়ে নানা ধরনের প্ল্যান করছিলাম। কাকে কাকে ইনভাইট করা হবে, ডেকোরেশন কেমন হবে, এই সব আলোচনা করছিলাম। এমন সময় সেখানে আরোহী এসে বলল যে রিসিপশনের আগে সে আফনানের সাথে হানিমুনে যেতে চাই। অধরা কিছুটা অবাক হয়ে বলল, কি হানিমুন? রিসিপশনের আগে হানিমুনে যেতে চাইল কেন? তোমার মতো আমরাও সে সময় আরোহীর কথা শুনে অবাক হয়েছিলাম। কিন্তু পরে আরোহী আমাদেরকে এ বিষয়ে অনেক কথা বলল। ও বলল যে অফিসিয়াল নামডাকের আগে ও আফনানকে আরও ভালো করে চিনতে চাই। আরোহীর কথায় আফনান রাজি হয়ে গেল। তাই আমরাও আর বেশি কিছু না ভেবে আরোহীর কথায় রাজি হয়ে যায়। আফনানের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে ও যখন বড় হয়ে বিয়ে করবে তখন বউকে নিয়ে হানিমুনে সুইজারল্যান্ড যাবে। আফনানের সেই ইচ্ছামতো আফনান আর আরোহীর জন্য সুইজারল্যান্ডের 2টো টিকিট কাটা হয়। তবে আফনানের সেদিন আর হানিমুনে যাওয়া হয়নি। কেন? কারণ আরোহী সেদিন আফনানের চোখ ফাঁকি দিয়ে এয়ারপোর্ট থেকে পালিয়ে যায়। ওকে অনেক খোঁজা হয়, কিন্তু কোথাও ওকে খুঁজে পাওয়া যায় না। পরে আফনান আর আরোহীর রুম থেকে একটা চিঠি পাওয়া যায় যেটা আরোহী লিখেছিল। চিঠিটি পড়ে আমরা জানতে পারি আরোহী আফনানকে নয়, রায়হানকে ভালোবাসত। শুধুমাত্র বাবার কথা মানার জন্য আরোহী সেদিন আফনানকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। কিন্তু বিয়ের পরেও তারা একে অপরকে ভুলতে পারেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা পালিয়ে যাবে। আর সেটাই তারা করেছিল। কিছুদিন পর আমাদের বাসায় তালাকের পেপার আসে। আফনান সেটাতে সাইন করে দেয় আর ওদের ডিভোর্স হয়ে যায়। অধরা এসব কিছু শোনার পর অনার পাশে বসে পড়ল। স্যার আরোহীকে খোঁজার চেষ্টা করেননি? না। চিঠিটি পাওয়ার পর আর একবারও আফনান আরোহীকে খোঁজার চেষ্টা করেনি। কেন? ও মেনে নিয়েছিল যে আরোহী ওর ভাগ্যে কোনো দিন ছিলই না। ও মেনে নিয়েছিল যে আরোহী রায়হানের সাথে অনেক ভালো আছে, সুখী আছে। আরোহীর সুখটা নষ্ট করার অধিকার ওর নেই। কিন্তু আমি জানি ও প্রত্যেক রাতে কাঁদত। সকালবেলা ওর চোখের দিকে তাকানো যেত না। আরোহী ওকে ভালো না বাসলেও আফনানের ভালোবাসাটা তো আর মিথ্যা ছিল না। আরোহী যদি ওকে মরে যেতে বলতো তাহলে ও মরে যেত। এতটাই ভালোবাসত ওকে। জানো, আফনান খুব হাসি খুশি একটা মানুষ ছিল। কিন্তু আরোহীর চলে যাওয়ার পর হাসি কি সেটাই যেন ও ভুলতে বসেছিল। কেমন যেন মনমরা হয়ে থাকত সব সময়। ওকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য চাচি ওকে আবার এই কোম্পানি নিয়ে ব্যস্ত হয়ে যেতে বলেন। অধরা মনে মনে বলল, আলো আপু একবার বলেছিল, কিছু মানুষ এতই হাসিখুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। স্যার হলেন সেই মানুষগুলোর মধ্যে একজন। অনাকে সান্ত্বনা দিয়ে অধরা বলল, আর চিন্তা করবেন না আপু, স্যারের জীবন আবার সুন্দর হয়ে যাবে। একবার দিশা ম্যাডামের সাথে স্যারের বিয়ে হয়ে গেলে দেখবেন স্যার আবার ঠিক হয়ে যাবে। আগের মতো হাসি খুশি থাকবেন। সেটা কোনো দিনও হবে না। দিশার সাথে বিয়ে হলে আফনান কোনো দিনও সুখী হবে না। কেন আপু? দিশা আপু তো স্যারকে খুব ভালোবাসেন। ভালোবাসে না ছাই। ও আফনানকে ভালোবাসে না, ও শুধু আফনানকে পেতে চাই।
অনা আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু সেখানে তখন ডাক্তার এসে হাজির হল। ডাক্তারকে দেখে অনা আর অধরা ডাক্তারের কাছে চলে গেল। অনা ডাক্তারকে বলল, ডাক্তার, আফনান এখন কেমন আছে? অধরা বলল, বলুন স্যার, এখন কেমন আছেন? ডাক্তার বললেন, মিস্টার আরজেদ এখন পুরোপুরি ঠিক আছেন। ওনাকে কেবিনে শিফট করা হয়েছে। আপনারা গিয়ে দেখা করে আসতে পারেন। একটু পরে ওনার জ্ঞান ফিরে আসবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ওনার সামনে বেশি একটা চেঁচামেচি করবেন না। অনা বললেন, ওকে ডাক্তার, থ্যাঙ্কস। অনেকেই ভেবেছিলেন এবারই বুঝি ফ্ল্যাশব্যাক শেষ করে বর্তমানে ফিরে আসব, কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এমন কিছুই এখন হবে না। একটু বুঝুন, সামান্য একটা লাঠির আঘাতে কি কেউ কোমায় যেতে পারে? পারে না। মানছি এটা একটা গল্প, তাই বলে কিছু তথ্য যে সত্যি থাকবে না তা তো নয়। আসলে অতীতের এখনো কিছু গল্প বাকি আছে যা আপনাদের জানা প্রয়োজন। সো, সাথেই থাকুন। কথা রহমান। অধরা আর অনা আফনানের কেবিনে এলো। ওরা এসে দেখে আফনানের জ্ঞান ফিরে এসেছে। অনা আফনানের পাশে বসে ওর হাতে হাত রেখে বলল, এখন কেমন লাগছে আফনান? ভালো লাগছে। অধরা কোথায়? ও কেমন আছে? অধরা কেবিনের দরজার কাছে দাঁড়িয়েছিল। অনা ইশারা করে ওকে আফনানের সামনে আসতে বলল। অধরা আফনানের সামনে এলো। এই তো স্যার, আমি এখানেই আছি। ভালো আছি। আপনার এখন কেমন লাগছে? খুব ভালো। এমন সময় দিশা সে কেবিনে এলো। আফনানের পাশে বেডের উপরে বসে বলল, কেমন আছো বেবি তুমি? মাথায় খুব ব্যথা করছে তাই না জান? জানো আফনান, তোমাকে এভাবে দেখে আমার কি অবস্থা হয়ে গেছিল? অনা দিশাকে বলল, কি অবস্থা হয়ে গেছিল তোর দিশা? অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল নাকি? কিন্তু তোকে দেখে তো সেরকম কিছু মনেই হচ্ছে না। দিশা এবার উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কি বলতে চাইছিস তুই অনা? কিছু বলতে চাইছি না, জিজ্ঞাসা করতে চাইছি, এতক্ষণ কোথায় ছিলি? এতক্ষণ কোথায় ছিলাম মানে? গাড়িতে ছিলাম। গাড়িতে কি করছিলি? আরে আজব তো, গাড়িতে আবার কি করতে যাব? গাড়িতে করে হসপিটালে আসছিলাম। ওহহ, তুই কি আমাদের পরেই হোটেল থেকে বেরিয়েছিলি? হ্যাঁ, তোরাও বেরোলি আর আমিও বেরোলাম। তাই নাকি? কিন্তু অনা, আমরা তো এখানে এসেছি 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এর মধ্যে আফনানের ট্রিটমেন্টও হয়ে গেল। তাহলে তুই এতক্ষণ কোথায় ছিলি? আম্মম, ওই জ্যাম ছিল অনেক রাস্তায়, সেজন্য একটু দেরি হয়ে গেছে। জ্যাম? কোথায় জ্যাম ছিল? আমরা যখন এলাম তখন তো কোনো জ্যাম ছিল না, রাস্তা একদম ফাঁকা ছিল। কি তাই না অধরা? হ্যাঁ আপু। তুমি একদম চুপ থাকো অধরা, কোনো কথা বলবে না তুমি। আফনানের এই অবস্থার জন্য শুধু তুমি দায়ী। আজ যা কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য হয়েছে। এমন সময় সেখানে একটা নার্স এসে বলল, ডাক্তার সাহেব বলেছেন তো আপনাদের রোগীর সামনে বেশি চেঁচামেচি না করতে। তাহলে এত চেঁচামেচি করছেন কেন আপনারা? অনা নার্সকে সরি বলল। আর শুনুন, রাত তো অনেক হলো। আপনাদের মধ্যে কেউ একজন এখানে থেকে বাকি সবাই চলে যান। কাল সকালে আবার আসবেন। অনা আবার বলল, জি, আমি আজ আফনানের কাছে থাকছি। অধরা আর দিশা হোটেলে ফিরে যাও। দিশা অনাকে থামিয়ে বলল, না অনা, আজ তুই না আমি আফনানের কাছে থাকব। আমি আমার জানের যত্ন নিজের হাতে করব। না দিশা,
আমি বললাম তো তুই অধরাকে নিয়ে হোটেলে ফিরে যা। আমি এখানে থাকছি। না, তুই ফিরে যা। এভাবেই অনা আর দিশা রাত থাকা নিয়ে ঝগড়া করতে লাগল। ওদের ঝগড়া শুনে অতিষ্ঠ হয়ে গেল নার্স। এই থামুন আপনারা। এভাবে কেউ ঝগড়া করে? এটা হসপিটাল নাকি মাছের বাজার? আপনাদের দুজনের কেউ এখানে থাকবেন না। অন্য কাউকে রাখুন এখানে। আর তাড়াতাড়ি এখান থেকে যান। রোগীকে বিশ্রাম নিতে দিন। অনা বলল। অধরা, তুমি এর আগে কখনো হসপিটালে থেকেছ? জি আপু, থেকেছি। গুড। তাহলে তুমি আজ রাত হসপিটালে থাকবে। অনার কথা শুনে দিশা ক্ষেপে গিয়ে বলল। কেন কেন? ও কেন এখানে থাকবে? তুই তো একটু আগে বললি দিশা, অধরার জন্যই আজ সবকিছু হয়েছে। তাহলে ভুলের মাসুলটা না হয় অধরা সারারাত আফনানের সেবা করেই দিল। এখানে থাকতে পারবে তো অধরা? হ্যাঁ আপু, পারব। কিন্তু? আর কোনো কিন্তু না। এবার চল এখান থেকে। আফনানকে আরাম করতে দে। আফনান, তুই থাক তাহলে। আমরা কাল সকালে আসব। অধরা, বাই। আরে কিন্তু। দিশাকে অনা জোর করে নিয়ে চলে গেল। কেবিনের পরিবেশটা এখন একটু ঠান্ডা হল। আফনান অধরার দিকে তাকিয়ে দেখল অধরা মাথা নিচু করে কাঁদছে। কি হলো অধরা? তুমি ওখানে দাঁড়িয়ে কাঁদছ কেন? অধরা আফনানের কাছে এসে বলল। স্যার, দিশা ম্যাডাম ঠিকই বলেছেন। আজ আমার জন্যই আপনার এই অবস্থা হয়েছে। যদি আপনি আমাকে বাঁচাতে না আসতেন তাহলে হয়তো এখন আপনি সুস্থ থাকতেন। অধরা, এভাবে নিজেকে দোষ দিও না। তোমার এতে কোনো দোষ নেই। কিন্তু আমাকে একটা কথা বলো তো, তুমি ওখানে কেন গিয়েছিলে? পার্টি তো ভেতরে হচ্ছিল। অধরা এবার সবকিছু খুলে বলল আফনানকে। সবকিছু শোনার পর আফনান বলল। আচ্ছা ঠিক আছে। তুমি চিন্তা করো না। যেহেতু ওই ছেলে দুটো আমাদের অফিসেই কাজ করত তাই ওদেরকে ধরতে আমাদের খুব একটা বেগ পেতে হবে না। ওদের সব ডিটেইলস আমরা পুলিশকে দিয়ে দেব। পুলিশ নিশ্চয় ওদেরকে খুঁজে বের করবে। আচ্ছা অধরা, আমাকে একটু পানি দিতে পারবে? অবশ্যই স্যার। অধরা বোতল থেকে গ্লাসে পানি ঢালতে লাগল। আর আফনান এদিকে একা একা ওঠার চেষ্টা করতে লাগল। কিন্তু উঠতে পারল না। আফনানের এই অবস্থা দেখে অধরা বলল। আসুন স্যার, আমি আপনাকে উঠে বসতে সাহায্য করছি। অধরা দাঁড়িয়ে থেকে আফনানের দুই হাত ধরে টানতে লাগল। অধরার কাণ্ড দেখে আফনান বেকুবের মতো অধরার দিকে তাকাল। আফনানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অধরা বলল। কি হলো স্যার? আপনি ওইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? এভাবে কি কোনো মানুষকে ওঠানো যায়? তাও আবার মাথায় চোট পাওয়া অসুস্থ মানুষকে। তাহলে কিভাবে ওঠাবো স্যার? আমার কাছে সরে এসো। অধরা আফনানের কাছে গেল, আরও কাছে গেল। এবার বাঁকা হয়ে তোমার মুখটা আমার মুখের উপরে রাখো। কি মানে? একটু কুঁজো হও। সামনের দিকে ঝোঁকো। ঝুকল, গুড। এবার তোমার ডান হাত দিয়ে আমার বাম হাতের বাহু ধরো। ধরল। বাম হাতটা আস্তে আস্তে আমার পিঠের নিচে রাখো। এবার তোমার ডান হাতটা উপরের দিকে টানো আর নিচের বাম হাতটা দিয়ে উপরের দিকে ধাক্কা দাও। এভাবে অধরা আস্তে আস্তে আফনানকে উঠিয়ে বসাল। সুন্দর। কি? তুমি? সরি। মানে এবার পারফেক্ট হয়েছে। ঠিকভাবে তুলতে পেরেছ। তাড়াতাড়ি পানি দাও। আমি বেশিক্ষণ এভাবে বসে থাকতে পারবো না। মাথাটা ব্যথা করছে। অধরা আফনানকে পানি খাওয়ালো। তারপর আস্তে আস্তে আফনানকে আবার শুইয়ে দিল। স্যার, কিছু খাবেন?
না স্যার, কিছু তো খান। আপনি সেই সন্ধ্যাবেলা থেকে কিছুই খাননি। একটু ফল কেটে দিই? আচ্ছা ঠিক আছে, দাও। অধরা ফল কাটতে লাগল। ফল কেটে এক পিস আফনানের মুখের সামনে ধরতেই আফনান বলল, না, আগে আমি। না, তুমি খাবে। আমি? হুম, সন্ধ্যাবেলা থেকে তো তুমিও কিছু খাওনি। তুমি আগে খাও, তারপরে আমি খাব। না না স্যার, আমি খাব না। আপনি খান। খাও বলছি। অধরা ফলটা খেল, পরের পিসটা আফনানকে খাওয়ালো। একদিন পর সকালবেলা। চলবে।